আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার নিঝুম মজুমদারের সাথে। চলুন আমরা আমাদের গত পর্বের বাকি অংশ আলোচনাটুকু আজকে করি বা সেখান থেকে ধারাবাহিকভাবে আজকের আলোচনা। আমরা কথা বলছিলাম আমাদের আরেকজন আ নেতা এবং সাধারণ মানুষের প্রিয় নেতা আম আমাদের মাওলানা ভাসানী। আ ওম উনার কথাগুলো আমার উনাকে পর্যালোচনা করা, উনাকে জানা, উনার কর্মকাণ্ড অনেকেই আমরা জানি না। বিশেষ করে তরুণ প্রজন্ম। চলুন আমরা শুনি উনার কথা। 19শে মার্চে, ঠিক আছে, 1971 সালে সেখানে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে। তৎকালীন দৈনিক বাংলাতেই তো মনে প্রকাশিত হয়েছে, বা সব পত্রিকাতে এসছে, শুধু দৈনিক বাংলাতে কেন, কিয়ামত পর্যন্ত পাকিস্তান ঐক্যবদ্ধ থাকবে। ভাসানী আজ এখানে ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন যে করাচিতে গিয়ে কিয়ামত পর্যন্ত পূর্ব ও পশ্চিম পাকিস্তান এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকিবে। জেলা কোর্টের বাররুমে করাচি বার সমিতির সদস্যদের উদ্দেশ্যে উর্দুতে বক্তৃতা প্রসঙ্গে মাওলানা ভাসানী বলেন যে সরকারি উভয় অঞ্চলের মধ্যে বিরোধ সৃষ্টি করিতেছে। বলেন দেখি, দুই পাকিস্তান এক থাকবে তিনি আবার দাবি করতেছেন। মজার ব্যাপার হচ্ছে পরবর্তী সময় তিনি তার হক কথা যে পত্রিকাটা আছে, এই যে হক কথা, এটার মধ্যে দাবি করেছেন যে তিনি 1900 ওই যে কাকমারি সম্মেলন যে হয়েছিল, উনি অনেকটা হচ্ছে আমরা যে এখন দেখতে পাচ্ছি যে শিবিরের যে সাদাত কায়ুম বা অন্যান্য যারা আছে, যে আমি এখন মূল মাস্টার মাইন্ড, বা এই যে সবাই দাবি করছে না, উনাকে আমার কেন জানি ওই টাইপের মনে হচ্ছে। যখনই কোনো কিছু সফলতা দেখে তখনই সে সফলতার ভাগ নিতে চান তিনি, অথচ তার জীবনটা হচ্ছে কমপ্লিটলি কন্ট্রাডিকশনে ভরা। মানে আমি যতগুলো উদাহরণ দিলাম, আমি কিন্তু একটা উদাহরণও আমি আপনাকে এভিডেন্সের বাইরে দেই নাই। আবার প্রত্যেকটা এভিডেন্স আমি আপনার সামনে এনে হাজির করেছি। এবার আমরা একটু জানবো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার তার স্টেটমেন্টটা কি ছিল, সেটা আমরা দেখবো। আমার কাছে তৎকালীন পত্রিকাটা আছে, আমি সেই পত্রিকাটা একটু খুলতে চাই। সেই পত্রিকাতে আমি চলে যাব হচ্ছে 17ই অগাস্টের পত্রিকাতে চলে যাব 1975 সালে। আচ্ছা, সেই 75 সালের আমি 17 তারিখ, তো এটা হচ্ছে 17ই অগাস্টের পত্রিকা। উনি উনি বলেছেন, এটা হচ্ছে, আমি আপনাকে বলি, আমার সামনেই পত্রিকাটা, আসলে আপনাকে দেখাতে পারছি না। রোববারের দৈনিক দৈনিক বাংলা, ওই দিন ওইটার 1, 1, 2, 3, 4 নাম্বার কলামে, প্রথম পাতার 4 নাম্বার কলামে লেখা আছে, নয়া সরকারের প্রতি মাওলানা ভাসানীর পূর্ণ সমর্থন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শনিবার রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদকে অভিনন্দিত করেছেন এবং এই সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়েছেন। বাসসর খবরে প্রকাশ, রাষ্ট্রপতির কাছে পাঠানো এক তারবার্তায় মাওলানা ভাসানী এই পরিবর্তনকে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন এবং দেশের বুক থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি নির্মূল করার এক অবিচারের অবসান ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ আপনার ও নয়া সরকারের সহায় হন। তার এই বক্তব্যটা কি সঠিক? তার এই বক্তব্যটা কি আর কোনো স্টেটমেন্ট সাপোর্ট করে? হ্যাঁ, সাপোর্ট করে। কে সাপোর্ট করে? সেটা হচ্ছে এই বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিমের একটা বই আছে, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। 2004 সালে এই বইটা প্রকাশিত হয়। এই বইটা প্রকাশিত হয় 2004 ঢাকা বই মেলাতে, বিএনপি গভর্নমেন্ট তখন ক্ষমতাতে। সেখানে তিনি বলেন, সেই বইয়ের 285 নম্বর পাতাতে তিনি বলেন, ডাক্তারকে না জানিয়ে ডিম দেওয়া ঠিক হবে না। খেপে গেলেন মাওলানা, জেদ ধরে বললেন ডিম তিনি আজ খাবেনি। অগত্যা দুটো ডিমের পোচ করে আনলেন নাসের ভাসানী। ডিমের প্লেটটা হাতে নিয়ে ঘরে ঢুকতে ইশারায় সেটা আমাকে দিতে বলে তাকে বাইরে গিয়ে অপেক্ষা করে ইঙ্গিত দিলেন মাওলানা। নাসের ভাসানী চলে গেলেন, গাজী বসে আছে চুপচাপ। হুজুর বললেন, নে শুরু কর, খাওয়াইয়া দে। আমি আস্তে আস্তে একটু করে চামচ দিয়ে তাকে ডিম খাওয়াতে শুরু করলাম। এই বয়সে অপারেশনের সকল ধকলে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। কথা বলছিলেন অতি ক্ষীণ স্বরে। খাওয়ার ফাঁকেই তিনি আমার সম্পর্কে অনেক কিছু জেনে নিলেন। লন্ডনে কবে এলাম, কেন এলাম, পরিবার কোথায়, সবকিছুরই সংক্ষিপ্ত জবাব দিলাম। খাওয়া শেষে মুখ ধুইয়ে মুছে দিলাম। খাওয়ার পর ওষুধ খাওয়ার কথা ছিল, সেগুলো তাকে খাইয়ে দিলাম। এবার তাকে কিছুটা রিল্যাক্সড মনে হচ্ছিল। পাশে বসে আমি আমার মাথায় হাত, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম।
লক্ষ্য করলাম মাওলানা যেন কোনো এক গভীরে তলিয়ে গেছেন। বেশ অনেকক্ষণ পর হঠাৎ করে বলা শুরু করলেন, বাবা, 97 বছরের বেশি বয়স হইয়া গেছে, কবে আছি কবে নাই কে জানি। তবে একটা কথা তোরে কইয়া যাইবার চাই, এই বুড়া সারা জীবনে যা করতে পারে নাই, তুই ও তোর সাথীরা সেটা কইরা বাংলাদেশের 10 কোটি জনগণের বাঁচাইছস জালেমের হাত থেকে। এখন এটাকে তো আপনি মেজর ডালিমের কথা তো অথেন্টিক ধরার তো কোনো, না, মেজর ডালিমের কথাকে আমি অথেন্টিক ধরলাম না, কিন্তু আই ডোন্ট ট্রাস্ট দিস গাই। আমি আমি মেজর ডালিমের কথা ধরেন ধরলাম না। এই না, কিন্তু এই বইয়ের ভিতরে তো সেইটাও বলেছে যে এই যে লেডিস ক্লাব থেকে যে তার ওয়াইফকে অপহরণের যে গল্পটা, সেটা সে যেমন তার কদিন আগে লাইভেও বলেছে, বইয়ের ভিতরেও কিন্তু বলেছে এখানে শেখ কামাল বা এখানে কেউই জড়িত ছিল না। ওটা হ্যাঁ, নাকি নকল, নকল লোক, নকল ডালিম। মানে আমি আমার কাছে অনেকেই বলেছে এটা আসলেই ডালিম। আমি যদি নকলও ধরি, মানে এত তরতাজা, এতদিনে থাকা, তার বয়স তো আরো বেশি হওয়ার কথা, বেশি সেটা হওয়ার কথা না। অ্যাবসলিউটলি ঠিক আছে, আমি যদি ধরেও নেই। আমি যদি ডালিমের কথাটাকে আপনার আমি ডালিমের বইটাকে এই কারণে রেফারেন্স হিসেবে আনলাম, কারণ ওই সময়ের পত্রিকাতে তো সেইটা বলেছে। এখন আপনি ওইটা একটা প্রশ্ন তুলতে পারেন যে সেই সময়ের পত্রিকা হচ্ছে খন্দকার মোশতাকের পত্রিকা, চাপে পড়ে করেছে। দেখেন, 96 বছর বয়স্ক একটা লোক, তাকে কেউ চাপ দিতে আসবে না। উনি উনি যদি ওই সময় বলেন যে তোদের সাথে আমি নাই, তোরা খুন করছস, উনারে মেরে ফেলতো, ওই আমার মনে হয় না, আমি এটা বিশ্বাস করি না। ফলে এই দুটো এভিডেন্সে কিন্তু তার এগেইনস্টে চলে যায়। হ্যাঁ মানে আমার ওনার কন্ট্রাডিকশন নিয়ে তো অবশ্যই উনি, ওনার নিজের বয়ানেই অনেক নিজের কথাতেই কন্ট্রাডিকশন আছে, সেটা তো আলাদা, সেটা তো আছেই। কিন্তু এই যে এদের যে কথাবার্তাগুলা এবং টাইম টু টাইম, যেমন মোশতাকের সময় আপনি এখনকার মানে পত্রিকাগুলার যে একটা মানে তারা যে সরকারের সাথে সাথে তাদের যে স্টেটমেন্ট বদলায়, এটাও যেমন সত্য। আবার সে সময় ওনার বয়স 95-96 বছরের একজন বৃদ্ধ, উনি আসলে কি বলেছেন সেটাও একটা দোহাসার ব্যাপার। কিন্তু ওনার পূর্ববর্তী কর্মকাণ্ডের যে কন্ট্রাডিকশন, উনি এখন এটা বলছেন, পরক্ষণেই ঘুরে গিয়ে একদম অপোজিট কথা বলছেন। আসলে ধোঁয়াশা তো থেকেই যায়। এবং মানে আমি আমি আসছি, একটা তো সারমর্মতে আমি আসবোই। আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই, সেটা হুম, হচ্ছে যে সুখরঞ্জন দাশগুপ্তের একটা বই আছে। দাশগুপ্ত, হ্যাঁ, আহ আসলে বইটা, এই যে বইটা হচ্ছে এটা, মুজিব হত্যার ষড়যন্ত্র। ষড়যন্ত্র। এই বইটার একটা, প্রথমত আসলে উনি এটা ইংরেজিতে লিখেছিলেন, মিডনাইট ম্যাসাকার। হুম, এই বইগুলো খুবই রেয়ার। মিডনাইট ম্যাসাকার বইটা সব জায়গাতে পাওয়া যায় না। বাংলাটা করেছেন মুজিব হত্যার ষড়যন্ত্র। সেই বইয়ের একেবারে ফার্স্ট এডিশন, এটার অনেকগুলো এডিশন বের হয়েছে এখন বাংলাদেশে। আমি আনন্দ পাবলিশার্স থেকে যেটা বের হয়েছে, একেবারে ফার্স্ট এডিশন 1978, সেটা রেফার করছি। প্রথম সংস্করণ অগস্ট 1978। ওই বইয়ের 26 নম্বর পাতাতে বলা হচ্ছে, কিন্তু ওই নিয়েই এদিকে মৌলানা ভাসানী ভারতের বিরুদ্ধে জোর জিগির তুললেন। অথচ এই লোকটি 9 মাস বেশ বিলাসবহুল ব্যবস্থায় কাটিয়ে গেছেন কলকাতায়, যথেষ্ট তোয়াজে রাখা হয়েছে তাকে। মৌলানার হাওয়া বদল দরকার, তাই বিমান বাহিনীর একখানি বিমান তাকে দেওয়া হয় নৈনিতাল, মুসৌরি এবং দেরাদুন যাতায়াতে। বুঝবেন, ঢাকা মুক্ত হওয়ার 3 সপ্তাহ পর নির্ঝঞ্ঝাটে তিনি ফিরে আসলেন। টাঙ্গাইলের নিজের বাড়ি পৌঁছে ভাসানীর মাথায় হাত, তার ঘর গুড়িয়ে দিয়ে গেছে পাকিস্তানি সৈন্য। ইতিমধ্যে সুবিমল দত্ত ঢাকায় ভারতের হাই কমিশনার নিযুক্ত হয়েছেন। হঠাৎ টাঙ্গাইল থেকে ভাসানীর এক চিঠি, তিনি সুবিমল বাবুকে টাঙ্গাইলে গিয়ে তার সঙ্গে দেখা করতে অনুরোধ করেছেন। সুবিমল বাবু ভাসানীর উত্তরে জানালেন, অফিসের কাজে ঢাকায় তিনি অত্যন্ত ব্যস্ত, যদি তিনি বলেন একজন পদস্থ অফিসার পাঠানো যেতে পারে। ভাসানী তাতেই রাজি হলেন। সুবিমল মামু, মামু বলি, সুবিমল বাবু তখন হাই কমিশনে উচ্চপদস্থ অফিসার চন্দ্রশেখর দাশগুপ্তকে পাঠালেন। এটা 72-এর মার্চ মাসে। মৌলানা সাহেব চন্দ্রশেখর বাবুকে বললেন, পাকিস্তানি সৈন্য তার বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে, এখন তার অন্তত 1040 টাকা নগদ এবং বস্তা 30 সিমেন্ট ও কিছু লোহালক্কর না হলেই নয়। ভারত সরকারের কাছ থেকে এটা পাইয়ে দিতে হবে। কূটনৈতিক বাধা নিষেধের জন্য দাশগুপ্ত সরাসরি কিছু বলতে পারলেন না। তিনি এসে সুবিমল দত্তকে জানালেন। সুবিমল বাবু ভাসানীকে লিখলেন, বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম, তার অভ্যন্তরে কোনো শক্তি বিশেষকে ভারত এরকম সরকার ওই রকম কোনো টাকা কড়ি বা জিনিসপত্র দিতে পারে না। তবে যদি বাংলাদেশ সরকার বলে, ভারত সরকার বিবেচনা করে দেখতে পারে। সুবিমল বাবু তার এই চিন্তার অনুলিপি বাংলাদেশ বিদেশ মন্ত্রীকেও পাঠিয়ে দিলেন। ভাসানীর গোসা হলো, ওই দিন থেকেই মাওলানা সাহেব ভারত বিদেশি জেহাদ শুরু। উনাকে যদি টাকা দেওয়া হতো, তখন আর উনি হুকুমতের আব্বানিয়াত নিয়ে এত কথা বলতেন বলে আমার মনে হয় না।
মানে আপনি তো একটা মানুষের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তার পরবর্তী যা দেখতে পাচ্ছেন তাতে তো মনে হচ্ছে যে উনি প্রচন্ড ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবিলিটি কি তিনি এই বেশি বয়সে এসে করেছেন? তা না। তিনি 2 দিন পর পরই একটা গো ধরতেন টাকা পয়সার জন্য। বঙ্গবন্ধু তাকে দেখতে যেতেন, গিয়ে তার অনশন ভাঙতেন, একটু সুযোগ সুবিধা টাকা পয়সা দিতেন, লোক মারফত টাকা পাঠাতেন, বাড়িঘর একটু ঠিকঠাক করে দিতেন, আবার তিনি তাদের পক্ষে বলা শুরু করতেন। তো এরকম একজন মানুষ যিনি জীবনের বড় একটা ঝড় ঝঞ্ঝা পার হয়ে জীবনকে তিনি নানান ভাবে দেখেছেন, তিনি এভাবে টাকার কাছে বিক্রি হয়ে যেতেন একেবারে তার জীবনের, মানে আমার তো মনে হচ্ছে তার পুরো জীবনটাই আসলে চাইনিজরা টাকা দিত তখন তিনি চায়নাপন্থী দল করেছেন। এটা নিয়েও তো তার ব্যাপারে কথা উঠেছে যে কিন্তু বাংলাদেশে তিনি। আমার আমার যেটা প্রশ্ন, আমি বুঝে গেছি যে উনি একটা ফ্লেক্সিবল মানুষ ছিল এবং উনি অনেকটা যদিও শশীদের সাথে ছিলেন, উনি সব সময় শশীদের কথা বলেছেন, কিন্তু ওনার মধ্যে একটা অর্থকড়ির ব্যাপারে ওনার কিছুটা তিনি মনে কম্প্রোমাইজ, মনে ছিলেন একজন প্রবল বুর্জোয়া। বর্জ্য, এবং অর্থকড়ির সাথে ওনার অর্থকড়ির ব্যাপারে উনি বেশ একটা কম্প্রোমাইজিং এর মধ্যে ছিলেন। সেটাও ছিল, আবার একটা সুফিজমের ধারাতেও ছিলেন, সবই বুঝলাম। কিন্তু আমার প্রশ্ন যে যে এই যে বাংলাদেশের মানুষ, এই যে কিছুদিন আগেও একদল টাঙ্গাইলে এনসিপি ওরা যে বলার চেষ্টা করতেছে যে ওই নাকি, যে উনি নাকি জাতির পিতা, এই যে একটা কন্ট্রাডিকশন, বঙ্গবন্ধু ভার্সাস মাওলানা ভাসানী, ওনাদের সময় ওনাদের দুইজনের রিলেশনশিপটাকে কখনো আপনি অ্যানালাইসিস করতে একদম, পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই সময় ধরেন বঙ্গবন্ধু মাওলানা ভাসানীকে ট্রিট করতেন হচ্ছে বাবার মতো, ওকে। লাইক এ ফাদার। হুম, হুম। মানে বাবার মতো ট্রিট করতেন, শ্রদ্ধা করতেন। মাওলানা ভাসানীও বঙ্গবন্ধুকে তার সন্তানের মতোই দেখতেন। দুজনের মধ্যে কিন্তু ওই বিরোধটা, মতানৈক্য তো ছিলই। উনি মাওলানা ভাসানী তো তাকে ওই সময়টাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মাওলানা ভাসানীর জোরাজুরির কারণেই তো বঙ্গবন্ধু তখন সাধারণ সম্পাদক, দলের সাধারণ সম্পাদক হন। দলের দলের একটা বড় হাল ধরেন তিনি, তাই না? দলের একটা বড় পদে তিনি আসেন। সুতরাং মাওলানা ভাসানী আসলে হুজুগের বসানে কাজ করতেন, এবং হুজুগের বসে মানে অর্থাৎ তার মনে হলো যে অমুককে করবে, আবার কিছুক্ষণ পরেই তাকে অপছন্দ করা শুরু করতেন। এই যে তার মধ্যে যে এই এই যে চারিত্রিক এই বৈশিষ্ট্যটা, এইটা কেন তার এই চারিত্রিক বৈশিষ্ট্যটা না লোপাবা, এইটা আমার পক্ষে বলাটা টাফ। তবে এইটা এইটা তার একটা অ্যানালাইসিস করা যেতে পারে। ভাসানীর মন, আমি যেমন মুস্তাকের মন লিখেছি, ভাসানীর মন বলেও আমি আসলে অ্যানালাইসিস করা যেতে পারে। সেটার জন্য আমার আসলে ভালো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, উনাদের সাথে কথা বলতে হবে, কারণ নিশ্চয়ই এগুলোর একটা ব্যাখ্যা আছে, এগুলোর মেডিকেল টার্মও আছে। হ্যাঁ, দেখেন 91 বছরের একজন মানুষ, 96 বছরের মানুষ, আমি বুঝি নেই যে এই বয়সে মানুষ ডিলিউশনে ভোগে, অনেক কিছু ভুলে যায়। আমাদেরও তো বাবা আছে, চাচা আছে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে উনি উনার যৌবনের সময়টাতেও তিনি নানানভাবে কম্প্রোমাইজিং ক্যারেক্টার ছিলেন। মানে আপনি যদি শুরুতেই বলেন যে মাও জেতুং এর ভক্ত যিনি, তিনি আবার দায় ও দরদের গল্প বলে, দুটা তো যায় না আসলে। স্ট্যালিনের গল্প যে বলছে, সে আবার বলছে যে আমি প্রত্যেকটা মানুষের জীবন জীবন আমার কাছে গুরুত্বপূর্ণ। বা কেউ যদি হিটলারকে সমর্থন করে, বলছে যে একটা মানুষও যাতে অন্যায় ভাবে না মারা যায়, সে আবার ওই ভাষণ দিচ্ছে। তো একটার সাথে তো একটা খুবই কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার। এবং সমাজতন্ত্র, কমিউনিজমের কথা যদি বলেন, আবার উনি প্রচন্ডভাবে ধার্মিক একজন মানুষ। হ্যাঁ, সেই ওই ওই জায়গাটাতেও তো। ওই 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 ফরহাদ মজাহারই এইটাকে বাজারজাত করেছে। হুম, ফরহাদ মজাহার বেসিক্যালি তার এই রুহানিয়াত, ফরহাদ মজাহার কিন্তু আপনার এই ভাসানির এই যে ফিলোসফি যেটা আছে, হুম। সেটাকে কিন্তু বাংলাদেশে স্প্রেড করার ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে। খেয়াল করে দেখবেন যে একটা দল মাওলানা ভাসানীকে এই দেশের জাতির পিতা বলার চেষ্টা করে, বিএনপি এটা করে না। কেন করে না জানেন? কারণ তাদের একটা লিডার, মানে প্রত্যেকটা দলেরই একটা তারা কাল্ট করে না ফিগার তাদের দরকার। জিয়ার জন্য, জিয়াকে তারা এক্স্যাক্টলি, এস্টাবলিশ করতে চায়। এক্স্যাক্টলি, এই তো এক্স্যাক্টলি, আপনি আপনি ঠিকই বলেছেন। তার মানে প্রত্যেকটা দলই, বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা দলই তার একটা কাল্ট ফিগারের প্রয়োজন। হ্যাঁ, কাল্ট। যেমন প্রত্যেকটা ক্রিকেট টিম, ফুটবল টিমে 4জন পুলের প্লেয়ার থাকে, যে এই 4টা স্টার প্লেয়ারের নিতে পারবে। হ্যাঁ, ঠিক প্রত্যেকটা দলই একটা স্টার প্লেয়ার নিতে চায়। তো এই এনসিপি চিন্তা করে দেখলো যে তাদের তো কোনো জাতির পিতা নাই, ইউনুসকে তো জাতির পিতা করা যাবে না। হ্যাঁ, এখন জাতির পিতা পায় কই? তাই এখন ধরছে হচ্ছে ভাসানীরে, যে ভাসানীরে যদি বইলা জাতির পিতা ভাসানী করবে, মানে আস্তে 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 ভাসানীকে
তারা তাদের দলের প্রধান মহানায়ক হিসেবে করবে, বুঝতে পারছেন? সো এগুলা এখনকার যেগুলো চলতেছে এগুলো তো ফাতরা পোলাপান যারা আছে, টোকাই যারা আছে, এদের এদের পড়ালেখা যদি এবং থাকতো। এটার পিছনে কি, এনসিপির পিছনে তাহলে আমরা তো বলি রাজনীতি। ইউনূসের দল, ফরহাদ মাজাররাই। ফরহাদ মাজার এই যে আজকে আপনি জুলাই সংবিধানটা দেখেছেন কিনা জানি না, জুলাই সংবিধান একটা খসড়া এসেছে, সেটা পড়লে আপনার কাছে আপনি যে কত রকমের প্রশ্ন করতে পারবেন যে কি বলেন আপনারা এগুলা, এইটা না ওইটা, মানে কমপ্লিটলি একটা ধরেন মানে সিম্পলি একটা ফাত্রামো ছাড়া আর কিছুই না এখানে, ভুল ভাল চিন্তা ভাবনা। আজকে যেহেতু এটা প্রোগ্রাম না, নিশ্চয়ই আমরা এটা নিয়ে একটা প্রোগ্রাম করব। এই জুলাই সনদ যেটা ওরা পাবলিশ করে ফেলেছে, কাল পরশু মনে হয় ওরা এটা আপনার ঘোষণা করবে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাওলানা ভাসানীকে নিয়ে আমি এখন পর্যন্ত আপনাকে যা বললাম, সোফার যে আলোচনাগুলো করলাম, আমার মনে হয় একটা ব্যাপার তো খুবই মানে প্রবলভাবে ফুটে উঠেছে, যে উনি কতটা কন্ট্রাডিক্টরি ব্যক্তি ছিলেন, দ্বান্দ্বিক, তার একটা বক্তব্যের সাথে একটা বক্তব্যের মিল নাই, ধর্মকে ব্যবহার করতেন। এবং আমার কাছে মনে হয়েছে তার ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা, এই বেড়ে ওঠাটা এবং আমার কাছে মনে হয় মানসিকভাবে তার বেশ কিছু জটিলতাও ছিল। যেমন উনি উনার চাইল্ডের মতো অনেক নেতারা কত দূরে চলে গেল, উনি এই দেশের একটা সিনিয়র লিডার হয়েও তিনি এই দেশের কিছু করতে পারলেন না। এই ব্যাপারগুলো আমার ধারণা উনাকে কষ্ট দিয়েছে, এবং এই ব্যাপারগুলো উনাকে প্রবলভাবে আমার ধারণা ইফেক্ট করেছে। যে তার সামনে তারই সন্তানের মতো বঙ্গবন্ধু, মানে বঙ্গবন্ধু যখন জন্মেছে তখন মাওলানা ভাসানীর বয়স হচ্ছে 40। তো সেই সময়টাতে আপনার আহ এই যে পুরো ঘটনাটা, এটাও তাকে এফেক্ট করেছে, যে এই দেশে তো আসলে সে সেই অর্থে কোনো আহ জাতির পিতা বা ওই টাইপের কোনো ক্যারেক্টার হিসেবে তাকে দাঁড় করানো হয়নি বা হতে পারেন নাই। তো হতে পারেন এখানে না এইসব কারণেই। এখানে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে আমার কাছে মনে হয়েছে অনেক লিডারদের আমি পড়াশোনা যতটুকুন করেছি, বঙ্গবন্ধু একমাত্র মানে এমন একজন পার্সন যিনি না প্রতিটা মানুষের মানে বাংলাদেশের মানুষের নেতা হয়ে উঠেছিলেন। যেটা হয়তো মৌলানা ভাসানী বা এই ধরনের নেতাগুলার একটু গ্যাপ ছিল, বঙ্গবন্ধু ওই তোয়াক্কা করেন না। ওনার ফোকাস লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষ এবং তাদের হৃদয়ে পৌঁছে যাওয়া। সে কারণে বঙ্গ উনি এরকম নেতা হয়ে গেছিলেন। একদম, আপনি বঙ্গবন্ধুর বয়সের কথাটা একটু চিন্তা করেন, হুম। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ওনার বয়স যখন 55। 55। বঙ্গবন্ধু যদি ধরেন প্রত্যক্ষ রাজনীতিতে আসে, যদি আমি ধরি একেবারে সরাসরি ওই সময়টাতে যখন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে তিনি চলে আসলেন, চলে আসেন। ওই সময়টাতে আপনি যদি তার বয়স ধরেন 14-15 বয়স, বা আপনি যদি বয়স বিবেচনা করেন ওইভাবে, তাহলে এর মধ্যে তিনি 14 বছর 15 বছর জেল খেটেছেন। হুম। 13-14 তার বছর। জীবন থেকে আপনি প্রথম 15 বছর বাদ দেন, এরপরে 15 বছর আপনি জেল কেটেছেন, কত বছর গেল? 30 বছর চলে গেল। একটা মানুষ তার জাতির জন্য সময় পেয়েছে, এর মধ্যে আরো একটা বছর বাদ দিবেন, ওই বছরটা পুরোটাই তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে, ওইখানেও তিনি ওখানে ছিলেন। অবশ্য এটা মিলেই আসলে 14-15 বছর হিসাব এটা হয়। 13 বছর, এটা এটা 14 এটা বছর। এটা ধরেই হয় আসলে। হুম। একটা মানুষ তার জাতির জন্য সময় পেয়েছেন 25 বছর, 25 ইয়ার্স তিনি এই জাতির জন্য যা করে গেছেন, বা একটা জাতিকে তিনি রীতিমতো যা স্বাধীন করে চলে গেলেন, তাকে খুন করে ফেললো। সুতরাং কিন্তু এই এই যে 14 জিনিসগুলো বছর যে উনি জেলে ছিলেন, বাঙালি জাতি তো তখনকার সময় যারা ছিলেন, যাদের মুজিব ভাই যে জাতির, তো উনি যে জেলে ছিলেন, বাঙালি জাতি তো এটা জানতো যে আমাদের জন্যই এই মানুষটা মানুষটা জেলে। আসে যায়, জেলখানা তার একটা বাসা। একদম। সুতরাং মানে আমার কাছে মনে হয় মাওলানা ভাসানীর এই ঈর্ষা কাতর ব্যাপারটা ছিল, ছিল। যেটা যেটা না ধরেন আপনারা অনেকগুলো লেখালেখি স্টেটমেন্ট এগুলো পড়ার পরে আপনার আমরা আমরা সু মানে সুপাঠক কাদেরকে বলি, বা আমরা একজন পাঠকের কাছে কি চাই? একটা পাঠক 50টা বই পড়বে, পড়ার পরে ওই যাতে আরেকটা বই লিখতে পারে, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে একটা পাঠকও তৈরি হলো, লেখকও তৈরি হলো, বা একজন সমালোচকও তৈরি হলো। আপনি বই পড়ে গেলেন, বই পড়ার পরে আপনি কিছুই বুঝলেন না, জানলেন শুধু, কিন্তু ওইটা নিয়ে আপনি কোনো অ্যানালাইসিসই করতে পারলেন না, তাহলে ওই বই পড়ে আপনার লাভ নেই। না, আমি
মানে আমি আপনাকে এটা বলি, আমার আমার মার সাথে আমার এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়তো। আমার মা বেশ পড়ুয়া মানুষ। তো আমি যখন মাকে একটা বইপত্র দেই, মা পড়া শেষ হলে আমি মার সাথে অনেকক্ষণ এগুলো নিয়ে ডিসকাশন করি, কি পড়লেন, আপনার কাছে কি মনে হলো, কি বুঝলেন। হ্যাঁ, দেখি যে মা তার অ্যানালাইসিসটা বলে, আমি আমার অ্যানালাইসিসটা বলি। আমরা বুঝতে পারি যে আমরা দুজনই পড়ে আমাদের ফার্দার অ্যানালাইসিস দেওয়ার ওই ক্ষমতাটা আমাদের আছে। এটাই তো একটা পাঠক। তো আমি যখন মাওলানা ভাসানীকে পাঠ করি, পাঠ করার পরে যখন আমি নিজস্ব একটা অ্যানালাইসিস দাঁড় করাতে পারি, ওকে, সো সেখানে আমি ঈর্ষা দেখতে পাই, সেখানে আমি বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের গোপন ক্ষোভ দেখতে পাই, যেটা অপ্রকাশিত ক্ষোভ, প্রকাশ করছে না, মুখে ছেলে 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 করছে, ভিতরে অনল আর বিষ নিয়ে ঘুরছে, চোখে পানি, অন্তরে বিষ। সো এগুলো কিন্তু মাওলানা ভাসানীর ক্ষেত্রে দেখা যায়। ফলে মাওলানা ভাসানীর জীবনের যে সংগ্রাম, সেটাকেও আমি মনে রাখবো। আমি তার এই অন্তরের যেই বিষ আর তার যে কন্ট্রাডিকশন, এটাকেও আমি মনে রাখবো। আলো এবং অন্ধকারের মাওলানা ভাসানীর, এটাই আমার কাছে পাঠ। এতটুকুই। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছেও মনে হয় যে আমি যখন ওনাকে পড়ি, আপনি তো কত কিছু জানালেন আরো নতুন করে, যে আসলে উনি যখন দেখলেন ওনার হাতে গড়া আওয়ামী লীগ আস্তে আস্তে বঙ্গবন্ধু নিজের চেষ্টায় মানুষের বঙ্গবন্ধু হয়ে উঠলেন, সেখান থেকে উনি একটু একটু করে পিছিয়ে যাচ্ছেন, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক হলেন, উনি বঙ্গবন্ধুর কাছে ওনার নিডগুলোর জন্য বলতে হয় বা ভারতের কাছে বলতে হয়, এবং ওনার কিছু কিছু অদ্ভুত অদ্ভুত সব মানে স্লোগান, কোটস আছেন মৌলানা ভাসানীর। এ ভারতকে ভালো বলছেন, আবার অ্যাট দ্য সেম টাইম যেমন জামাতকে বলছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। হ্যাঁ, আবার বলছেন আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না, মানে এই কথাটা তিনি বলছেন, বলছেন। এই কথাটা ধরেন আজকালকার যে তরুণ প্রজন্ম, তাদেরকে এই এক যে ধরনের গুজবাম মাহফুজের দেয়। কথার সাথে মিল আছে না? না না, এই এই এক্স্যাক্টলি, এই আলাপগুলা এখনকার তরুণদেরকে গুজবাম দেয়। গুজবাম দেয় না? এটা দেয়। হ্যাঁ, কিন্তু যখনই একটা মানুষ জানতে পারে যে উনাকে টাকা না দেওয়ার কারণে উনি এগুলা বলছে, তখন তার কাছে কেমন লাগবে? মানে আমি এটা বললাম এই জন্য যে আহ, মানে আমাদের তরুণ প্রজন্মের যে সবাই বিভ্রান্ত, ব্যাপারটা তো তা নয়। অনেকে আছে ইতিহাস জানে না, অনেকে আছে সুযোগও নাই, যেমন আপনি যে বইগুলো বার করলেন সেগুলো তো খুঁজেও নামই জানে না। তো এগুলো জানতে হবে, মানে পড়াশোনাটা করতে হবে, ইতিহাস নিয়ে কথা বললে ফলে ইতিহাস জানতে হবে। ওই যে এখানে একটা কথা আসলে আমি আহ, আপনার মনে হয় এটার সাথে অ্যাড করা দরকার, যেটা আসলে মূল আলোচ্য বিষয় আমার কাছে মনে হুম। হয়, যে আমাদের কিন্তু আলোচনাটা এই জায়গাতে, যে এই যে ভারত বিদ্বেষটার যেই বীজ, আমি আর সরি, আমি আরেকটা জায়গাতে তো আমি বললামই না, আমি আলোচনা শেষ করেছি, কিন্তু এই অংশটা তো হক কথাতে তো আমি আসলাম না, একটা হক কথা হ্যাঁ, তো মানে আমার মনে ওইটাই হয় আমি আসলে আমার একটু লম্বা হোক, অসুবিধা নেই। আমি একটু হক কথাতেও একটু আসবো। সেটাতে আমি আসছি। সেটা হচ্ছে যে এই যে ভারত বিদ্বেষের যে চর্চাটা, এই ভারত বিদ্বেষের চর্চা যার হাত দিয়ে শুরু হয়েছে, অন্যতম পায়োনিয়ার মাওলানা ভাসানী। এক্স্যাক্টলি, আমার তাই এই মনে হয়। ভারত বিদ্বেষের চর্চাটা যার হাত দিয়ে শুরু হয়েছে, সেটা শুরুই হয়েছে তাকে ভারত টাকা দেয়নি সেই কারণে, জমি দেয়নি সেই কারণে। সেটা তাহলে এই ভারত বিদ্বেষের শুরুতেই হচ্ছে এটা একটা কমপ্লিটলি একটা বানানো গুজব। মানে সেই সময় উনি এটা বলেছেন, যখন হ্যাঁ, একটা রাষ্ট্র আমাদের সাহায্য করলো মুক্তিযুদ্ধ করে স্বাধীন হতে, তখন যদি বলে ভারত আমাদের শত্রু, এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এক্স্যাক্টলি, যতদিন পর্যন্ত বুঝতে পারবে যে ভারত মানে যেই সেই হচ্ছে প্রজন্ম, শ্রেষ্ঠ সন্তান। যেই তাহলে প্রজন্ম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে উনাকে যদি টাকাটা দিত, উনার বাড়ি টাড়ি ভেঙে দিয়েছে পাকিস্তানিরা, পাকিস্তানিদের উপর উনার কোনো রাগ নাই, না, বাড়ি ভেঙে দিল পাকিস্তানি, কিন্তু না, ওই বাড়ি ভাঙার জন্য ভারত কেন টাকা দিল না? এটা হচ্ছে রাগ। কি অদ্ভুত না? মানে উনি উনি এইটা বলতে পারলেন না যে যে জাতি মানে তার বাড়ি যারা ভেঙে দিয়েছে, সে পাকিস্তানিকে নিয়ে কিন্তু এই ডায়লগটা দিলেন না, যে পাকিস্তানিদেরকে যারা চিনতে না পারে তারা এই দেশপ্রেমিক হতে পারবে না এখন পর্যন্ত। কিন্তু যারা তার বাড়ি বানানোর জন্য টাকা দিলেন না, তো ভাসানীকে টাকা দেওয়ার দায় ভারতের কেন? আর ভারতের কাছে টাকা চেয়ে আবার ভারতের পিন্ডি চটকানো কেন? এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো কি সত্যি? এগুলো তো মানুষ লিখেছে, বই লিখেছে। হ্যাঁ, আমরা তো ভাই সবকিছু যদি বাদও দেই, তার হাতের লেখা চিঠিটা তো আর চেঞ্জ করতে পারবেন না।
সব বাদও দিলাম, আমি সবকিছু বাদ দিলাম। ধরা খেয়ে গেছে তো তার হাতে লেখা চিঠিটা যেটা দেখালাম সেটা দিয়ে। চেকা মিয়ার ধরা তো এই জায়গাতেই। তো মাওলানা ভাসানী, উনার একটা পত্রিকা ছিল হক কথা, দেখিয়েছি আমি, আরেকবার একটু স্ক্রিনে দেখাই। এটা হচ্ছে উপরের প্রচ্ছদটা আর কি, কিন্তু আসলে তার মূল পত্রিকাটা কেমন ছিল সেইটা, একটু অনেক বড় পত্রিকা তো আমার এটা, এই যে এই হচ্ছে হক কথার যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই পত্রিকাটা জোগাড় করেছি অনেক কষ্টে। এইটার প্রথমে আহ, একটা কপি আমি পেয়েছি, আমার কাছে দুইটা কপি আছে, একটা ফটোকপি আর এটা একটা অরিজিনাল কপি। আহ, একটা আমাকে দিয়েছে এক ভদ্রলোক, সিলেটের এক ভদ্রলোক, আর এইটা আমি কিনেছি এক বই বিক্রেতার কাছ থেকে, লাকি। তো এইটা প্রকাশিত হয়েছে 25শে ফেব্রুয়ারি 1972, প্রথম। সেইখানে লিখেছে, স্বাধীন বাংলাদেশের স্বাধীন চেতা সরকার প্রতিষ্ঠা হয়েছে কি। দেখেন এখানে তিনি লিখছেন, স্বাধীন চেতা সরকারের বৈশিষ্ট্য হয় তিনটি। প্রথমত, সরকারের প্রতিটি সদস্য হয় চরিত্রবান, কোনো প্রকার দুর্নীতি তাদেরকে পেয়ে বসে না, নীতির জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে থাকে প্রস্তুত, তাদের সাধনায় শুধু চরিত্রকে সমুন্নত রেখে জনগণের সেবা করে যাওয়া, সকল প্রকার বাধা বিপত্তিকে তারা বরণ করে নেয় হাসি মুখে, লোভ লালসা অহংকার এসব থেকে তারা থাকে মুক্ত। কি থেকে মুক্ত থাকে আপা? লোভ লালসা থেকে। এটা লিখেছে কবে? 25শে ফেব্রুয়ারি। ওই একই বছরের মার্চ মাসে সে ভারতের কাছে কিছু টাকা চাইলো, তখন তিনি আর লোভ লালসা থেকে মুক্ত হতে পারলেন না। কথা কি বুঝতে পারছেন? যেই ব্যক্তিটা লেকচার দিচ্ছেন 25শে ফেব্রুয়ারি, তার ঠিক 5, আর ওইদিকে ধরেন মার্চের 10-12 তারিখের কথাই যদি আমি ধরি, 15 দিনের মাথাতেই ভারত টাকা দিবে, তা না হলে সে ভারতের এগেনস্টে জেহাদ শুরু করে দিবে। তো এই হচ্ছে ক্লাসিক ভণ্ডামির যে চরিত্রটা, একদম ক্লাসিক হিপোক্রেসি। আচ্ছা, তারপরে এই, তার মানে কি, সেদিন তিনি সন্দেহটা উঠিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশে স্বাধীন চেতা সরকার প্রতিষ্ঠিত হয়েছে কি। স্বাধীন চেতা সরকার প্রতিষ্ঠার ব্যাপারে তিনি সন্দেহ পোষণ করেছেন। এরপরে মুরিদের দরবার নামে উনি লিখতেন, তার রুহানিয়াত নিয়ে তিনি বিরাট বড় লিখতেন। হক কথার 3রা মার্চ, অর্থাৎ পরের সপ্তাহের যে ইস্যুটা, সেটা ভেরি ইন্টারেস্টিং। প্রয়োজন হইলে ভুকা মিছিল বাহির হইবে, স্বাধীনতা কার? সর্বহারা জনতার। মোসাহেব, স্বাধীনতা কার? সর্বহারা জনতার না মোসাহেব আমলার? ঠিক আছে। বিগত 26শে ফেব্রুয়ারি সন্তোষে অনুষ্ঠিত কৃষক সমিতির কর্মী সম্মেলনে ভাষণ দানকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক জটিল প্রশ্ন উত্থাপন করিয়াছেন। রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করিয়াছি, তা কার জন্য? জোরদার মহাজন ঘুষখোর আমলাদের না সর্বহারা কৃষক মজুদদের জন্য? সরকার ও তার মোসাহেবদের কার্যকলাপে বিগত 2 মাসে আর যাহাই ফুটিয়া উঠুক না কেন, যাহাই ফুটুক না কেন, অন্তত কৃষক মজুদের নিমিত্ত স্বাধীনতার বৈশিষ্ট্য ধরা পড়ে নাই। দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর, বঙ্গবন্ধু আসলেন 10ই ফেব্রুয়ারি, সরি 10ই জানুয়ারি, ওই মাসের 21 দিন, আর ফেব্রুয়ারি মাসের 27 বা 28 দিন। তিনি 48 দিনের মাথায় বা 50 দিনের মাথাতে বুঝে ফেলেছেন যে এই দেশ আসলে কৃষক শ্রমিকের না। মাওলানা ভাসানী 50 দিনের মাথাতেই বুঝে ফেলেছেন এই দেশ কৃষক শ্রমিকের না। হ্যাঁ, ঘটনা কি? ঘটনা হচ্ছে, বাংলাদেশের সমাজতন্ত্র কোন পথে? বাংলাদেশ সমাজতন্ত্র কায়েমের কোনো আলামতে এ পর্যন্ত দেখা দিয়েছে কি? সরকার দরাজ দিলে সমাজতন্ত্রের কথা বলছেন, তার সাথে হোক না কেন, আর সত্যি সত্যি হোক, ভারতের নাকি সমাজতন্ত্র কায়েম হয়ে গেল বলে অবস্থা দাঁড়িয়েছে। রাশিয়ার সহবতে সিরিয়া, ইরাক, আলজেরিয়া এমন আরো কয়েকটি রাষ্ট্র দাবি করে থাকে সমাজতন্ত্র কায়েম হয়েছে, বাংলাদেশও কাতারে সামিল হয়েছে। তাই ঘটে যাই হোক, হাক ডাকটা ঠিকই আছে। অবশ্য স্বাধীনতার 2 মাস কোনো ক্ষেত্রেই কিছু না, নিতান্ত নগণ্য সময়, সে আবার এটা স্বীকারও করছে। তবে একটি প্রবাদ আছে, সকালেই দিনের ইশারা দেয়। তিনি সকালেই দিনের ইশারা পেয়ে গেছেন। মানে উনি বলতে চাইছেন, উনি নিজেই বলছেন যে 2 মাস আসলে কিছুই না, আবার ওই 2 মাসও তিনি বলে যাচ্ছেন ওগুলো বুঝেই ফেলাইছি কি হবে। একটা মানুষ বলছেন যে মর্নিং শোজ দ্য ডে, আবার আরেকটা মানুষ বলছে কিছুই হবে না, মানে না, আবার আরেকটা মানুষ বলছে মাত্র অল্প সময়ের জন্য এসেছে। তো এইভাবে আপনার নানান ভাবে ঘুরতে 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 একটা পর্যায়ে তিনি এসে বলেছেন যে স্বাধীনতার ঘোষণা আসলে উনিই দিয়েছিলেন।
আমাদের স্বাধীনতা দিবস কবে? আমাদের স্বাধীনতা দিবস সত্যিই কি 26শে মার্চ? অন্তত বাংলাদেশের সরকার তাই বলছেন, ও তা চাপিয়ে দিতে চাচ্ছেন। বাংলার স্বাধীনতা সংগ্রামের ঘটনা প্রবাহ পর্যালোচনা করে নিশ্চয়ই একটি সঠিক তারিখ সম্পর্কে সবাই একমত হবেন, কিন্তু তা নিয়ে পর্যালোচনার সুযোগ না দিয়ে একটি তারিখ ঘোষণা করে ফেলা হয়েছে। আগামী 26শে মার্চ সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, স্বাধীনতা দিবস পালন করতে হবে। 1970 সালের 4 ডিসেম্বর এদেশের পূর্ণ স্বাধীনতা আদায়ের প্রস্তাবে মাওলানা ভাসানীর নেতৃত্বে গৃহীত হয় ঢাকার পল্টনে। অর্থাৎ 4 ডিসেম্বর হচ্ছে স্বাধীনতা দিবস, এই আলোচ্য মূল কথা। 1970 সালেই 4 ডিসেম্বর হচ্ছে, ওই যে আমি কাকমারি সম্মেলনের কথা বলেছি, আসলে আমি ওইটাই মনে করার চেষ্টা করলাম যে উনি 1970 বলেছে না 56 বলেছে। ৫৭। উনি দাবি করেছেন 1970 সালের 4 ডিসেম্বরই তিনি পূর্ণ স্বাধীনতা আপনার দাবি করে ফেলেছে। ফলে 26শে মার্চ এটা চাপিয়ে দেওয়া স্বাধীনতা দিবস। হক কথাতে তাই লেখা আছে। তাহলে এই যে আপনি বলেন যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নানানভাবে বিকৃত করা হয়েছে, কে করেছে? কে করেছে বলেন? আমি তো দেখি বিএনপিও শুরু করে নাই, করেছে মাওলানা ভাসানী। বিএনপি তো তখন হয়ই নাই। হয়ই নেই। হ্যাঁ, মানে ধরা যাক বিএনপি যারা নেতাকর্মী, মানে যারা পরবর্তীতে হবে সেসব লোকরা তো বেঁচে ছিল, তাদেরকেও তো দেখি না। আমি তো দেখতে পাচ্ছি মাওলানা ভাসানী। এখন আমি যেসব কথাবার্তা বলছি, এগুলো তো আমার মতো একটা সাধারণ মানুষের মনে প্রশ্নের জাগাবেই। আমি যা পড়ছি তাই তো প্রশ্ন করছি আপা। আমি তো এমন না যে বানা 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 আপনি এগুলো বলছি। এতক্ষণ মতো যা বললাম একটা কথা এভিডেন্স ছাড়া বলেছি। কিন্তু যেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন ছিল যে মাওলানা ভাসানীর আসল ক্যারেক্টারটা, তিনি কেমন, তার 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 অর্জন এবং বিসর্জন সবই আনলাম সামনে, এবং ভারত বিদেশের সূচনা কারা করেছিল সেটাই দেখিয়েছে। এবং তারই ধারাবাহিকতায় চিন্তা করে দেখেন, আজকে 54 বছর পরে এই ভ্রান্ত ধারণাকে সামনে নিয়ে এসেছে কারা? কিছু তরুণ প্রজন্ম নিয়ে এসেছে। এদের শিক্ষাগুরু কিন্তু আবার তরুণ না, এদের শিক্ষাগুরু তার বয়সও প্রায় 70-80 বছর বয়স। অর্থাৎ সেই সময়ের একটা লোক বেঁচে আছে, সে এতদিন ধরে এটাকে ধারণ করে এই iPhone 16 যুগে এটা পাঞ্চ করে দিয়েছে। এই জায়গাতে তো আপনি তাকে একটা ক্রেডিট দিতেই পারেন আসলে, যতই সমালোচনা করি। আমি সেই আপনার সাথে অনেক কথা বললাম, ভাল লাগলো। আমি সেই যে যিনি সেই সময়টাকে এখনো ধরে রেখে সেই সময়ের ধ্যান ধারণা এখন তরুণদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেই ভদ্রলোককে নিয়েও আপনার সাথে একদিন কথা বলবো। আমি আশা করবো যে হ্যাঁ, ফরহাদ মজারকে নিয়ে একটা আমার একটা খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম হতে পারে। হ্যাঁ, আমার খুব ইচ্ছা আর কি যে আমি আসলে ওনাকে যতটুকুন জানি বা আরো যদি জানা যায়, আম, যেটা সত্যি কথা, মানুষেরও জানা উচিত। কারণ এই ধরনের মানুষগুলো একটা হ্যালুসিনেশন তৈরি করে রাখে। আমরা সবাই খুব হয়ে, আমি বলছি না যে সব খারাপ, ভালো মন্দ মিলিয়েই, বাস আমাদের জানা উচিত, আমাদের তরুণ প্রজন্মের জানা উচিত। নিজুম দা, আপনি অনেকক্ষণ সময় দিলেন, অনেক ধন্যবাদ। বাট আমরা খুবই একটা, আমার ধারণা যারা জানবেন শুনবেন তাদের জন্য ভালো লাগবে। আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি নিঝুম মজুমদারের কথা আপনাদের ভালো লেগেছে। আম, চলুন আমরা ভাবি, আমরা বোঝার চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি আসলে হচ্ছেটা কি, আমাদের কিভাবে আহ, আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে আমরা যখন, অবশ্যই আমাদের আদর্শ থাকবে, নেতা থাকবে, আমাদের চিন্তা থাকবে, এবং কিন্তু আমরা যেটাই করব আমরা যেন জেনে বুঝে করি, এবং আমরা যেন একজনকে সম্মান জানাতে গিয়ে আরেকজনকে যেন অসম্মান না করি। আমরা যেন বোঝার চেষ্টা করি, আমরা যেন যা করি বুঝে করি, না বুঝে যেন কিছু করি না। না বুঝে করলে অনেক সময় অনেক ভুল হয়ে যায়। তখন হয় কি যে অনেক দিন পরে মনে হয় আমি ভুলটা কেন করেছিলাম, কিন্তু করেই তো ফেলেছিলাম। ব্যাপারটা ওরকম হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার বাসার প্রতিটি সদস্যের দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে নারী, শিশু, তরুণ, তরুণী, সবার দিকে খেয়াল রাখবেন। আপনার প্রতিবেশীর দিকেও খেয়াল রাখবেন। প্রতিবেশী, প্রতিবেশী। আমাদের ধর্মেই আছে প্রতিবেশীর প্রতি কর্তব্য। আমাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই একসাথে চলুন আমরা থাকি, যেটা আমরা আগে ছিলাম। আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।